হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিএ ইতিহাস অনার্সে বা পাশে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি ওয়ান পেপারটি রয়েছে বা এমডিসি ওয়ান পেপারটি আছে, প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদ নিয়ে আরো সংক্ষিপ্ত আলোচনা করা হবে এই ভিডিও ক্লাসটিতে, এবং এর যে উত্তরপত্রটি 250 ওয়ার্ডে টিকার আকারে লিখতে হবে বা 10 নম্বরের জন্য 500 ওয়ার্ডে লিখতে হবে, সেই উত্তরপত্রটিও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। তো আমরা দেখে নিই আমাদের প্রশ্ন কি রয়েছে। দেখো, ষোড়শ মহাজনপদ মানে 16টি মহাজনপদ। এখন এই প্রশ্নটি লিখতে গেলে যদি আমাদের টিকা আকারে লিখি বা 10 নম্বরের জন্য যদি লিখি, তাহলে প্রথমে আমরা একটা ভূমিকা লিখব এবং তারপরে আমরা তার উত্থান, কিভাবে ষোড়শ মহাজনপদের উত্থান হলো। এবার লিখবো আমরা উপাদান। ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানতে গেলে যে ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে সেই উপাদান, এবং তারপরে তার পরিচয়, ষোড়শ মহাজনপদের পরিচয়, কোথায় অবস্থিত বর্তমান ভৌগোলিক প্রেক্ষাপটে কোথায় তার অবস্থান ছিল এবং তার রাজধানীগুলির নাম কি, এবং শেষে তার বৈশিষ্ট্য, অল ওভার ষোড়শ মহাজনপদের যে বৈশিষ্ট্য, এবং শেষে তার একটি উপসংহার। তো দেখো, ষোড়শ মহাজনপদ সম্পর্কে বলতে গেলে এটাই বলতে হয় যে ষোড়শ মহাজনপদের উত্থান হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। তার আগে কারা ছিল ভারতবর্ষে? তার আগে ছিল বৈদিক যুগ। এখন বৈদিক যুগে কোনো রাজনৈতিক একক কিন্তু ভারতবর্ষে গড়ে ওঠেনি, কারণ বৈদিক যুগের আর্যরা যে উত্তর ভারতে বসবাস করতো, আর্যাবর্তে তারা বসবাস করতো, তারা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল। যদু, অনু, পুরু, তুর্বস, সৃঞ্জয়, ভরত ইত্যাদি গোষ্ঠীতে বিভক্ত ছিল, এবং একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর সাথে ক্ষমতার দ্বন্দ্বে সব সময় তারা লিপ্ত থাকতো। এই কারণে কোনো একটি রাজনৈতিক একক হিসাবে কিন্তু ভারতবর্ষের উত্থান হয়নি। এই সময় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এই আর্যদের ভিতরে যে রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল, সেই সুযোগে এই ষোড়শ মহাজনপদের কিন্তু উত্থান হয়। এছাড়া এই যে আর্যাবর্তের যে গঙ্গা নদী, যে গঙ্গা তীরবর্তী অঞ্চলের বিভিন্ন গ্রামে এই যে আর্যরা বসবাস করতেন, এবং তাদের মধ্যে যে বাণিজ্যিক লেনদেন হতো বিনিময় প্রথার মাধ্যমে, এই বাণিজ্যিক লেনদেনের সূত্র ধরে বিভিন্ন জায়গায় ছোট ছোট জনপদ গড়ে ওঠে। এখন জনপদ কাকে বলে? জনপদ, জন মানে মানুষ, আর মানুষের পা যেখানে পড়ে সেটি হচ্ছে জনপদ। তো এইভাবে মানুষের আনাগোনা কোথায় দেখা যায়? কোনো নগরে দেখা যায়, কোনো ব্যবসায়িক কেন্দ্রে দেখা যায়। তো এইভাবে উত্তর ভারতে গঙ্গা নদী তীরবর্তী বিভিন্ন অঞ্চলে এই জনপদগুলি গড়ে ওঠে ব্যবসায়িক সূত্রে, এবং এই জনপদ অনেকগুলি রয়েছে, তার মধ্যে 16টি জনপদ আকারে বৃহৎ আকার ধারণ করে, যাকে আমরা বলি ষোড়শ মহাজনপদ। এখন এই 16টি মহাজনপদের মধ্যে 15টি উত্তর ভারতে এবং একটি দক্ষিণ ভারতে গোদাবরী তীরে অবস্থিত ছিল। এই মোট 16টি জনপদকে আমরা বলি ষোড়শ মহাজনপদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের রাজনৈতিক ইতিহাস বলতে এই ষোড়শ মহাজনপদেরই ইতিহাস, এবং ষোড়শ মহাজনপদের এই পদগুলি এক একটি ছোট ছোট রাজ্যের আকার ধারণ করেছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের আকার ধারণ করেছিল। এখন এই রাজ্যগুলি একে অপরের সাথে সবসময় দ্বন্দ্বে লিপ্ত থাকতো সেই আর্যদের গোষ্ঠীর মতো, এবং নিজেদের মধ্যে শক্তির ক্ষয় করত। এইভাবে এই লড়াই এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে 4টি জনপদ মাথাচাড়া দিয়ে ওঠে: কাশী, কোশল, অবন্তী আর মগধ। শেষ পর্যন্ত মগধ অন্যান্য যে জনপদগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে বা সেগুলোকে দখল করে একটা সাম্রাজ্য গঠন করে, মগধ সাম্রাজ্য। ভারতবর্ষে এই প্রথম কোনো রাজনৈতিক একক হিসেবে কিন্তু ভারতবর্ষ গড়ে উঠছে। তাই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এল বাসাম বলছেন, তার যে ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে ভারতবর্ষে এই সময় তার যে অতীতের যে অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা বৈদিক যুগের, সেই অনিশ্চয়তা কাটিয়ে নতুন একটি আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে। এবং এই যে মগধের উত্থান হচ্ছে এই জনপদগুলির মধ্য থেকে, সেক্ষেত্রে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই যুগটাকে বলছেন রাজকীয় ঐক্যের যুগ, এজ অফ ইম্পেরিয়াল ইউনিটি। এই বিষয়গুলো যে আলোচনা এই আমাদের ভূমিকার পর্ষণে করতে হবে, এবং তার উত্থানের এই পাঠে আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এখন এই ষোড়শ মহাজনপদগুলির তো বহু আগের, আজ থেকে প্রায় 2,500 বছর আগেকার ইতিহাস এই ষোড়শ মহাজনপদ। কিন্তু এখন আমরা এই সম্পর্কে কি করে জানতে পারি? এই সম্পর্কে আমরা জানতে পারি যে ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে, বিশেষ করে হিন্দু ধর্মের যে পুরাণ, সেই পুরাণ থেকেও কিন্তু আমরা এই ষোড়শ মহাজনপদের ইতিহাস জানতে পারি। তবে হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন
পুরাণের থেকেও বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ, যেহেতু এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান হয়, মহাবীরের নেতৃত্বে জৈন ধর্ম এবং গৌতম বুদ্ধের নেতৃত্বে বৌদ্ধ ধর্ম, তাই এই দুই ধর্মের যে বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের এই ষোড়শ মহাজনপদের ইতিহাস জানতে পারি। তাই এই উপাদানের পর্ষণে আমরা লিখব যে বৌদ্ধ ধর্মগ্রন্থ যেমন রয়েছে ত্রিপিটক, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, দীপবংশ, মহাবংশ, দীঘনিকায়, সুত্ত নিকায়, এবং জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু ধর্মের পুরাণ, এগুলি থেকে কিন্তু আমরা এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাসটি আমরা জানতে পারি এবং এই ষোড়শ মহাজনপদের ডিটেলসে আমরা কিন্তু জানতে পারি। তো এই উপাদানের পর্ষণে কোন কোন উপাদান থেকে আমরা এগুলো জানতে পারছি সে বিষয়টি আলোচনা করতে হবে। এরপরে দেখো রয়েছে পরিচয়। পরিচয় বলতে এই যে ষোড়শ মহাজনপদ, 16টি জনপদ, তাদের পরিচয়, বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে এগুলোর অবস্থান কোথায়। এখন ষোড়শ মহাজনপদ আমরা কম বেশি এর নাম জানি, যেমন কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্য, মল্ল, সুরসেন, অসমক, গান্ধার, কম্বোজ ইত্যাদি। এখন এই 16টি মহাজনপদের অবস্থানটি কোথায়? যেমন প্রথমে রয়েছে কাশী। কাশী জনপদটি উত্তর প্রদেশের পূর্বাংশে, উত্তর প্রদেশের পূর্বাংশে এটি অবস্থিত ছিল এবং এর রাজধানী ছিল কিন্তু বারাণসী। এরপর কাশীর পরে কোশল। কোশল জনপদটি অযোধ্যা অঞ্চলে অবস্থিত ছিল, যার রাজধানী ছিল শ্রাবস্তী। অঙ্গ। অঙ্গ পূর্ব বিহারে অবস্থিত ছিল এই অঙ্গ এবং যার রাজধানী ছিল চম্পা। মগধ জনপদটি বিহারের গয়া এবং পাটনা জেলায় অবস্থিত, যার রাজধানী প্রথমে ছিল গিরিব্রজ, পরে রাজধানী হয় পাটলিপুত্র। এছাড়া রাজগৃহ মাঝে এক সময় রাজধানী হয়েছিল। এরপরে অবন্তী। পূর্ব মালবের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল কিন্তু এই অবন্তী জনপদটি, এবং অবন্তী জনপদের দুটি রাজধানী ছিল, একটি ছিল উত্তরাংশে ছিল উজ্জয়িনী এবং দক্ষিণ অংশে ছিল মহিষ্মতি। মৎস্য। মৎস্য জনপদটি ছিল কিন্তু সেই রাজপুতানার অবস্থিত এবং যার রাজধানী ছিল জয়পুর। বৎস। বৎস জনপদটি ছিল এলাহাবাদ সংলগ্ন অঞ্চলে, যার রাজধানী ছিল বৈশালী। ব্রিজি। ব্রিজি উত্তর বিহারে অবস্থিত বা উত্তরপ্রদেশে অবস্থিত ছিল এই ব্রিজি, যার রাজধানী ছিল বৈশালী। গান্ধার, এটি রাজধানী ছিল তক্ষশিলা। দক্ষিণ ভারতে যে গোদাবরীর তীরে ছিল অসমক, তার রাজধানী ছিল পোটান বা পৈতালি। তা এরকম এই যে জনপদগুলো রয়েছে, যেমন সুরসেন। সুরসেনের অযোধ্যা অঞ্চলে ছিল সুরসেন, মথুরা অঞ্চলে, এবং রাজধানী ছিল মথুরা। তো এইভাবে এই যে জনপদগুলো রয়েছে 16টি জনপদ, তার প্রত্যেকটি জনপদ ধরে ধরে সেটি কোথায় অবস্থিত এবং তার রাজধানীর নামটা কি, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের এই পরিচয়ের অংশে। এবার দেখো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে ষোড়শ মহাজনপদ, যে 16টি মহাজনপদ, এরা একে অপরের সবসময় ক্ষমতায় লিপ্ত ছিল এবং এই ক্ষমতার মধ্যে দিয়ে কাশী, কোশল, অবন্তী এবং মগধের উত্থান হয় 4টি জনপদের, এবং শেষ পর্যন্ত মগধ বাকি জনপদগুলিকে দখল করে তারা একটা সাম্রাজ্য তৈরি করে। এবং যে সাম্রাজ্য, যে মগধ সাম্রাজ্যের 4টি রাজবংশ রাজত্ব করেছিল, প্রথম ছিল হর্ষঙ্ক, পরে কালাশোক, তারপর নন্দ, তারপরে ছিল মৌর্য বংশ। হ্যাঁ, এখানে হেমচন্দ্র রায়চৌধুরী বলছেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি যেভাবে আবর্তিত হয়, ঠিক সেই রকম ভাবে মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বাকি জনপদগুলি কিন্তু আবর্তিত হয়েছিল। এছাড়া এই বৈশিষ্ট্যের পর্ষণে এটাও লিখতে হবে যে এই 16টি জনপদের মধ্যে 15টি উত্তর ভারতে অবস্থিত এবং একটি দক্ষিণ ভারতে অবস্থিত গোদাবরী তীরে অসমক। এবং এই 16টি জনপদের মধ্যে একমাত্র ব্রিজি ও মল্ল, এই দুটি ছিল অরাজতান্ত্রিক, মানে গণতান্ত্রিক। এগুলি ছিল গণরাজ্য, জনগণের দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধি এখানে রাজত্ব করতেন। আর বাকি যে 14টি, সেই 14টি ছিল রাজতান্ত্রিক। তো এই বৈশিষ্ট্যের অংশে এগুলো আলোচনা করতে হবে। তারপরে দেখো রয়েছে উপসংহার। তো উপসংহারের শেষে গিয়ে আমাদের এটাই লিখতে হবে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে একটা রাজনৈতিক ঐক্য হিসাবে গড়ে উঠছে, মগধকে কেন্দ্র করে বাকি জনপদগুলি আবর্তিত হচ্ছে এবং মগধের 4টি রাজবংশের রাজত্ব হচ্ছে এবং ভারতবর্ষে নতুন একটি সাম্রাজ্যের আবির্ভাব হচ্ছে। তো এই সব বিষয়গুলো নিয়ে আমাদের এই ষোড়শ মহাজনপদে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে হবে। এটি টিকার জন্য মানে 250 ওয়ার্ডে 5-এর জন্য করতে হবে এবং পাশে যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 10 নম্বরেও আসতে পারে। তা প্রথমে ভূমিকা লিখে তার উত্থান, কিভাবে তার উত্থান হলো, এবং শেষে উপাদান,
কিভাবে কোন কোন উপাদান থেকে আমরা এই ষোড়শ মহাজনপদগুলি সম্পর্কে জানতে পারি, তারপরে তার সংক্ষিপ্ত একটি পরিচয়, প্রত্যেকটি ধরে ধরে সেটি কোথায় অবস্থিত বর্তমান ভৌগোলিক অবস্থান অনুযায়ী, এবং তার রাজধানী সেই সময় কোথায় ছিল, এবং বৈশিষ্ট্য অল ওভার ষোড়শ মহাজনপদগুলির যে একটা বৈশিষ্ট্য তার ক্যারেক্টারাইজ করতে হবে এই বৈশিষ্ট্য, এবং শেষে তার উপসংহার। তো এই প্রশ্নটির যে উত্তর টিকা বা 10 নম্বরের জন্য 500 ওয়ার্ডের সেটি আমি নিজে লিখে তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা ইতিমধ্যে হয়তো এই নোটসটা পড়েছো বা এই সম্পর্কে তোমরা জানো, এটা যেহেতু সিলেবাসের প্রথম দিকে আছে আর তোমাদের পরীক্ষা খুব সামনে, এই জন্য তোমরা হয়তো এটা পড়েছো। আমি এই নোটসটা তোমাদের জন্য এখন প্রোভাইড করছি, তোমরা এটা কালেক্ট করে দেখে নিতে পারো, তোমাদের নোটের সাথে মিলিয়ে নোটটা কতটা গুণমানে সমৃদ্ধ, কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো। এছাড়া তোমরা নোটসটাকে কিন্তু পড়ে একবার দেখতে পারো। তা যাই হোক, এরপরে আমরা অন স্ক্রিনে দেখে নেবো যে এই নোটসটা কেমন হবে। প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নমান 5 অথবা 10। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে ভারতের রাজনৈতিক ইতিহাস মোটামুটি স্পষ্টভাবে জানা যায়। ডক্টর এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন যে এই সময় থেকে ভারতের ইতিহাস তার অতীত অনিশ্চয়তা কাটিয়ে নতুন আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হল জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র, বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়, ত্রিপিটক, দিব্যবংশ, মহাবংশ, জাতক, ললিত বিস্তার, দীঘ নিকায়, মজ্ঝিম নিকায়, সংযুক্ত নিকায়, সূত্র নিপাত, মহাবস্তু, আর্য মঞ্জুশ্রী, মূলকল্প, হিন্দু পুরাণ প্রভৃতি। তো এই প্যারাতে বলা হলো এল বাসাম তার গ্রন্থে বলছেন যে এই সময় ভারত নতুন আলোকে উদ্ভাসিত হচ্ছে অতীতের অনিশ্চয়তা কাটিয়ে, এবং এই যে ধর্মগ্রন্থগুলির নাম এখানে দেওয়া হয়েছে এগুলো থেকে সেই সময়কার ইতিহাসটি জানা যায়। পরের প্যারা, বৈদিক যুগের পরবর্তীকালে আর্যাবর্ত অর্থাৎ উত্তর ভারতে রাজনৈতিক বিচ্ছিন্নতা দেখা দেয়। সেই সুযোগে সেখানে বেশ কিছু ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু পুরাণ প্রভৃতি থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব ছিল না। উত্তর ভারতে সে সময় 16টি, ব্যতিক্রম হিসেবে অসমক রাজ্যটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা জানা যায়। এদের একত্রে ষোড়শ মহাজনপদ বলা হয়। ষোড়শ মহাজনপদের এই রাজ্যগুলি পরস্পরের বিরুদ্ধে সর্বদা সংঘর্ষে লিপ্ত থাকত এবং নিজেদের শক্তি ক্ষয় করত। এই বিরোধের পরিণামে শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে উত্তর ভারতে একটি কেন্দ্রীয় রাজশক্তির প্রতিষ্ঠা সম্ভব হয়। এই জন্য ইতিহাসবিদ ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই যুগকে রাজকীয় ঐক্যের যুগ বা এজ অব ইম্পেরিয়াল ইউনিটি বলে অভিহিত করেছেন। তো এই প্যারাতে দেখানো হয়েছে কিভাবে তার উত্থানটা হচ্ছে, কোন প্রেক্ষাপটে এই ষোড়শ মহাজনপদগুলির উত্থান হচ্ছে। পরের প্যারা, যেখানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে যে 16টি ক্ষুদ্র রাজ্যের অস্তিত্বের কথা জানা যায় সেগুলি আফগানিস্তানের কাবুল থেকে গোদাবরী নদীর উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন গ্রন্থ ভগবতী সূত্র ও কল্পসূত্র প্রভৃতিতে ষোড়শ মহাজনপদের নামের তালিকা রয়েছে। তা থেকে রাজ্যগুলির নাম জানা যায়। রাজ্যগুলি হলো 1 কাশী, এর অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের পূর্ব দিকে, কাশীর রাজধানী ছিল বারাণসী। 2 কোশল, এর অবস্থান ছিল বর্তমান অযোধ্যা বা শ্রাবস্তিতে, এর রাজধানী ছিল শ্রাবস্তি। 3 অঙ্গ, এর অবস্থান ছিল বর্তমান পূর্ব বিহারে, এর রাজধানী চম্পা। 4 মগধ, এর অবস্থান ছিল বর্তমান বিহারের গয়া ও পাটনা জেলায়, এর প্রথম রাজধানী ছিল গিরিব্রজ, পরে রাজগৃহ ও পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত হয়। 5 দেখো অবন্তী, এর অবস্থান ছিল বর্তমান মালব ও উত্তরপ্রদেশের কিছু অংশে, এর উত্তরাংশের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণাংশের রাজধানী ছিল মহিষ্যতি। 6 বৎস, এর অবস্থান ছিল বর্তমান এলাহাবাদের নিকটবর্তী গঙ্গার দক্ষিণ তীরে, এর রাজধানী ছিল কৌশাম্বী নগরী। ব্রিজি, এর অবস্থান ছিল বর্তমান উত্তর বিহার বা বৈশালীতে, এর রাজধানী ছিল বৈশালী। 8 মল্ল, এর অবস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়, এর রাজধানী ছিল কুশীনগর বা পাবা। 9 কুরু, এর অবস্থান ছিল বর্তমান দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে, এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। পাঞ্চাল, এর অবস্থান ছিল বর্তমান রোহিলখণ্ডে, উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। 11 চেদি, এর অবস্থান ছিল বর্তমান বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে, এর রাজধানী ছিল শুক্তিমতি। 12 মৎস্য, এর অবস্থান ছিল বর্তমান রাজপুতনার জয়পুরে, মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর। সুরসেন 13 নম্বরে, এর অবস্থান ছিল বর্তমান যমুনা নদী তীরে মথুরা অঞ্চলে, এর রাজধানী ছিল মথুরা। 14 গান্ধারের অবস্থান ছিল বর্তমান রাওয়ালপিন্ডি বা তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকায়, এর রাজধানী ছিল তক্ষশিলা। 15 কম্বোজ, এর অবস্থান ছিল বর্তমান দক্ষিণ পশ্চিম কাশ্মীর, এর রাজধানী ছিল রাজপুর। শেষ 16 নম্বর অসমক, এর অবস্থান ছিল বর্তমান গোদাবরীর উপত্যকা অঞ্চল বা পাটলিতে, এর রাজধানী ছিল পোটালি বা পোটান।
উল্লেখ্য অসমক রাজ্যটি একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত ছিল। তো এখানে যে 16টি জনপদের কথা বলা হলো এগুলো কোথায় অবস্থিত এবং তার রাজধানী কি তার একটা ধারা বিবরণী নাম্বার করে করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই প্যারাটি উপসংহারের প্যারা। এই প্যারাতে দেখো কি লেখা আছে, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে শুধুমাত্র ব্রিজি ও মল্ল রাজ্য দুটি ছিল প্রজাতান্ত্রিক এবং অবশিষ্ট 14টি ছিল রাজতান্ত্রিক। এই 16টি রাজ্যের মধ্যে একমাত্র অসমক রাজ্যটি দক্ষিণ ভারতে এবং অবশিষ্ট 15টি রাজ্যই উত্তর ভারতে অবস্থিত ছিল। ষোড়শ মহাজনপদের রাজ্যগুলি সর্বদা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকত। ক্রমাগত লড়াইয়ের ফলে একসময় কোশল, অবন্তী, বৎস, মগধ এই 4টি রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। ইতিহাসবিদ ডক্টর আর.সি. মজুমদার এই যুগকে রাজকীয় ঐক্যের যুগ বলে অভিহিত করেছেন। রাজ্যগুলির মধ্যে অবিরাম ক্ষমতা দখলের প্রতিযোগিতায় অন্য প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে শেষ পর্যন্ত মগধ সমগ্র উত্তর ভারতে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় ঐক্য স্থাপন করতে সক্ষম হয়। মগধের প্রথম 4টি রাজবংশের শাসনকালে এটি খ্যাতির শিখরে পৌঁছেছিল। এই রাজবংশগুলির নাম হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ ও 4 মৌর্য বংশ। ইতিহাসবিদ ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলি আবর্তিত হচ্ছে সেভাবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধকে কেন্দ্র করে মহাজনপদগুলি আবর্তিত ও ঐক্যবদ্ধ হয়েছিল। তো তোমরা এই নোটসটা স্ক্রিনশট করে লিখে নিতে পারো।